শেষ পর্যন্ত যেন এক অদ্ভুত দৃশ্যই দেখা গেল যে আমেরিকাকে এতদিন বিশ্বমঞ্চের অদম্য শক্তি বলে মনে করা হতো, সেই আমেরিকায় যেন এসে দাঁড়ালো এক নীরব স্বীকারোক্তির সামনে। সরাসরি কেউ বলেনি আমরা হেরে গেছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ভাঁজে ভাঁজে সেই কথাটাই যেন লুকিয়েছিল। ভদ্রলোক মুখে বলছেন জিতেছেন, কিন্তু যুদ্ধের চিন্তায় ঝুলে পড়া চোয়াল বলছে অন্য কথা। শব্দে শব্দে তিনি বিজয়ের মালা গাঁথতে চাইলেন, কিন্তু সেই মালার ফুলগুলো যেন কোথাও একটু শুকনো, কোথাও আবার সুতো ছিঁড়ে ঝুলে পড়ছে। তিনি বললেন লক্ষ্য প্রায় পূরণ, শত্রু দুর্বল, আমেরিকা আগের চেয়ে শক্তিশালী। কিন্তু এই সব কথার মাঝেই এমন এক শূন্যতা রয়ে গেল যেটা ঢাকার মতো কোনো বাক্য তার কাছে ছিল না। কারণ বিজয়ের গল্পে সাধারণত একটা স্পষ্ট শেষ থাকে, এখানে সেই শেষটি নেই, আছে শুধু আরো কিছুদিন চালিয়ে যাওয়ার কথা। দেখলে মনে হয় তিনি যেন এক ছাত্র পরীক্ষার খাতা জমা দিয়ে বাইরে এসে বলছেন খুব ভালো হয়েছে পরীক্ষা, অথচ নিজের মনেই জানে কিছু প্রশ্ন ফাঁকা রয়ে গেছে। এই ভাষণের ভেতর দিয়ে আসলে যে সত্যটা ধরা পড়ে তা হলো আমেরিকা যুদ্ধটা জেতেনি, আবার সহজে হার মেনেও নেয়নি, বরং এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে পিছু হটা ছাড়া আর কোনো সম্মানজনক পথ চোখে পড়ছে না। আর সেই পিছু হটার কথাটাকে ঢাকতেই এত শব্দ, এত ঘোষণা, এত আত্মবিশ্বাসের অভিনয়। সব মিলিয়ে ট্রাম্পের এই ভাষণটা এক অদ্ভুত কাব্য, যেখানে শব্দগুলো বিজয়ের, কিন্তু অর্থটা পরাজয়ের দিকে ঝুঁকে আছে। রাজনীতি বড় বিচিত্র বস্তু, এখানে কখনো কখনো যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কে কিভাবে গল্পটা বলছে। আর সেই গল্প বলার শিল্পে নিঃসন্দেহে একজন সিদ্ধহস্ত কারিগর ডোনাল্ড ট্রাম্প। তিনি জানেন কিভাবে পরাজয়ের ধুলো ঝেড়ে সেটাকে বিজয়ের মুকুটে রূপ দিতে হয়। কিন্তু সমস্যা হলো মুকুটটা যদি কাগজের হয় তবে একটু বৃষ্টিতেই তার আসল রূপ বেরিয়ে পড়ে। ইরান যুদ্ধের 1 মাস পূর্তি উপলক্ষে দেওয়া তার ভাষণটি ঠিক সেরকমই এক নাটকীয় উপস্থাপনা। শুরুতেই তিনি চলে গেলেন মহাকাশে নাসার আর্টেমিস মিশনের ক্রুদের অভিনন্দন জানাতে, যেন পৃথিবীর জটিল বাস্তবতা থেকে মন সরিয়ে এক ধরনের কল্পনার জগতে নিয়ে যেতে চান শ্রোতাদের। কিন্তু সমস্যা হলো আমেরিকান জনগণ তখন চাঁদের দিকে তাকিয়ে নেই, তারা তাকিয়ে আছে গ্যাস স্টেশনের দিকে যেখানে দাম বাড়ছে, আর তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে যেখানে যুদ্ধের আগুন থামার কোনো লক্ষণ নেই। ভাষণের দ্বিতীয় পর্বেই তিনি যেন এক নিঃশ্বাসে ইরানকে শেষ করে ফেললেন। তার দাবি ইরানের নৌবাহিনী নেই, বিমান বাহিনী ধ্বংস, নেতারা মৃত, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে পড়েছে। শুনতে মনে হয় যেন যুদ্ধ শেষ, এখন শুধু বিজয় মিছিল বাকি। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম, কারণ একই সময়ে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। আমেরিকার জাহাজ চলাচল বন্ধ, আর বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। যুদ্ধ যদি সত্যিই শেষের পথে থাকে তাহলে বাজার কেন ভয় পাচ্ছে? এখানেই আসল দ্বন্দ্ব। ভাষণে এক ছবি, বাস্তবে আর এক। ট্রাম্প বললেন আমেরিকা জিতছে আগের যে কোনো সময়ের চেয়ে বড়ভাবে, কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। কারণ যুদ্ধক্ষেত্রে এখনো প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েল এখনো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে, আর ইরানও প্রতিদিন ইসরায়েলের আক্রমণের শিকার হচ্ছে। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, যদি সব শেষ হয় তাহলে যুদ্ধ চলছে কেন? এই ভাষণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যা বলা হয়েছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যা বলা হয়নি। ট্রাম্প দীর্ঘ 19 মিনিট কথা বললেন, কিন্তু তিনি একবারও স্পষ্ট করে বললেন না এই যুদ্ধের শেষ কোথায়, বিজয়ের সংজ্ঞাটা কি। রাজনীতিতে অনেক সময় লক্ষ্য নির্ধারণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সেই লক্ষ্যটাই কুয়াশার মধ্যে ঢাকা। তিনি বলছেন মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূরণ হয়ে গেছে, কিন্তু সেই লক্ষ্যগুলো আসলে কি ছিল? ইরানের শাসন ব্যবস্থা বদলানো, পারমাণবিক কর্মসূচি থামানো, নাকি শুধু সামরিক শক্তি দুর্বল করা? এর কোনো স্পষ্ট উত্তর নেই। কথা শুনে মনে হচ্ছে আমেরিকা নিজেই জানে না ঠিক কি কারণে ইরানে হামলা করেছিল। এখানে বিশ্লেষকরা বিভ্রান্ত, এমনকি সাবেক উপদেষ্টারাও বলছেন এই ভাষণ আমেরিকানদের আরো বেশি বিভ্রান্ত করেছে। অর্থাৎ যুদ্ধের চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধটা আসলে কেন চলছে, কেন সারা দুনিয়ার মানুষ দাম চুকাচ্ছে, সেটাই কেউ জানে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী। বিশ্ব অর্থনীতির ধমনী বলা যায় এই জলপথকে, কিন্তু ট্রাম্প এই বিষয়ে কোনো স্পষ্ট রোডম্যাপ দেননি, বরং তিনি এক অদ্ভুত অবস্থান নিয়েছেন।
একদিকে ইরানকে চাপ দিচ্ছেন প্রণালী খুলতে, অন্যদিকে মিত্র দেশগুলোকে বলছেন তোমরা গিয়ে দখল করো। এটা অনেকটা সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো, যিনি নিজে ক্লাস নেবেন না কিন্তু ছাত্রদের বলবেন তোমরাই পড়াশোনা করে পরীক্ষা দাও। এখানে স্পষ্ট হয়ে ওঠে আমেরিকা নিজেই সেই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ট্রাম্প আবার দাবি করলেন আমেরিকার বিদেশি তেলের দরকার নেই। তিনি বললেন যুক্তরাষ্ট্র বিশ্বের 1 নম্বর তেল ও গ্যাস উৎপাদক। কিন্তু বাস্তবতা হলো বৈশ্বিক বাজার একে অপরের সঙ্গে এতটাই জড়িত যে হরমুজ বন্ধ হলে আমেরিকা চাইলেও সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে পারে না। তেলের দাম বাড়লে তার প্রভাব আমেরিকার ভেতরেও পড়ে। পেট্রোলের দাম বাড়ে, ভোটার অসন্তুষ্ট হয়, আর সেই অসন্তুষ্টি গিয়ে পড়ে নির্বাচনের বাক্সে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ভাষণের আরেকটি দিক খুব গুরুত্বপূর্ণ। তিনি এই যুদ্ধকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে আখ্যা দিয়েছেন। ইতিহাসে এই বাক্য নতুন না। ইরাক যুদ্ধের সময়ও একই কথা বলা হয়েছিল, আফগানিস্তান যুদ্ধের সময়ও। কিন্তু সময় প্রমাণ করেছে সব বিনিয়োগ লাভ দেয় না, কিছু বিনিয়োগ ক্ষতির খাতায় চলে যায়। আর এখন প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কোন খাতায় যাবে? ভাষণের আরেকটি সূক্ষ্ম দিক হলো তার সময়সীমা নির্ধারণ। তিনি বলছেন আরো 2 থেকে 3 সপ্তাহ, কিন্তু এই সময়সীমা বাস্তবে কতটা কার্যকর? বেনিয়ামিন নেতানিয়াহু কি সেই সময়সীমা মানবেন? ইরান কি সেই অনুযায়ী থামবে? এখানে আবার সেই পুরনো সমস্যা, একটি যুদ্ধ কিন্তু একাধিক পক্ষ এবং প্রত্যেকের লক্ষ্য আলাদা আলাদা। ট্রাম্প তার ভাষণে কাসেম সোলাইমানির প্রসঙ্গ টেনে আনলেন, যেন অতীতের একটি সফল অভিযানকে সামনে এনে বর্তমানের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা। কিন্তু ইতিহাসের পুরনো অধ্যায় দিয়ে নতুন সমস্যার সমাধান হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে স্থলবাহিনী নিয়ে। হাজার হাজার মার্কিন সেনা এই অঞ্চলে জড়ো হচ্ছে, কিন্তু তাদের ভূমিকা কি? আক্রমণ, প্রতিরক্ষা, নাকি শুধু চাপ সৃষ্টি? এই প্রশ্নেরও কোনো উত্তর নেই। এখানেই বোঝা যায় যুদ্ধ শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও আটকে গেছে। আর এই আটকে যাওয়াটাই আসল সংকট। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখছে। জনমত এই যুদ্ধের পক্ষে নেই। পেট্রোলের দাম বাড়ছে আর সামনে নির্বাচন। এই পরিস্থিতিতে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে এই যুদ্ধ থেকে বের হওয়া যায়, সেটাও আবার এমনভাবে যাতে দেখতে পরাজয়ের মতো না লাগে। এটাই রাজনীতির সবচেয়ে কঠিন সমীকরণ। হার মানতে হবে, কিন্তু সেটা স্বীকার করা যাবে না। সব মিলিয়ে ট্রাম্পের এই ভাষণটা যেন এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি শুধু ইরানের সঙ্গে লড়ছেন না, তিনি নিজের জনগণের মনোভাবের সঙ্গেও লড়ছেন। তিনি বোঝাতে চাইছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভাষণের ফাঁকফোকরগুলো বলছে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত এই প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যিই লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানো এক যুদ্ধ, নাকি এটি এমন এক জটিল ফাঁদ যেখানে আমেরিকা নিজেই আটকে গেছে? আর সেই শেষটা কি হবে, বিজয়ের নাকি স্বীকার না করা পরাজয়ের? সেটাই এখন দেখার বিষয়।